অহনার কাছ থেকে চিঠিটা উদ্ধার করে অর্জুনের সামনে অহনার মুখোশ খুলে দিল গঙ্গা। নিজের ভুল বুঝতে পারলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অহনা অর্জুনের ঘর থেকেই অর্জুনের মায়ের লেখা চিঠিটা সেখান থেকে পেয়ে যায়। তারপরেই তাড়াতাড়ি করে সেই ঘর থেকে বেরোতে গেলে গঙ্গা সামনে পড়ে। আর গঙ্গা অহনাকে দেখে চমকে যায়, বলে, কি ব্যাপার, এই অহনা ম্যাডাম এখানে কি করছে? তারপরে অহনা মনে মনে ভাবে, গঙ্গা আবার দেখে ফেললো না তো? না না, কি করব, কিছু একটা বলে ম্যানেজ করতে হবে। এই বলেই সেখান থেকে অহনা হম্বিতম্বি করে বেরিয়ে যেতে লাগে। তখনই গঙ্গা বলে, দাঁড়ান অহনা ম্যাডাম। তখন অহনা দাঁড়িয়ে পড়ে আর বলে, কি হয়েছে? তখন গঙ্গা বলে, আপনি স্যারের ঘরে কি করছিলেন? আর তাছাড়া আপনি যে এখানে এসেছেন, স্যার সেটা জানে? তখন অহনা বলে, শোনো গঙ্গা, তুমি আমাকে আমার কাছে কৈফিয়ত চাইছো? তোমার এত বড় সাহস হয় কি করে? শোনো, অর্জুনের সঙ্গে তোমার বিয়েটা না অ্যাক্সিডেন্টলি হয়েছিল। আর অর্জুন সেই বিয়েটা না মানেও না। কদিন পরে অর্জুন তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তুমি কি সেটা ভুলে গেছো? আর তোমার সাহস হয় কি করে আমার কাছে এই কথা জানতে চাইছো, যা আমি অর্জুনের ঘরে কি করছি? সব কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আর তুমি না একটা বস্তির মেয়ে। বস্তির মেয়েকে অর্জুন কোনোদিনও ভালোবাসতে পারে না। ফালতু মেয়ে কোথাকার। এই বলে অহনা সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে মনে মনে হাসতে থাকে আর বলে, ব্যাস, চিঠিটা তো এবার পেয়ে গেছি। তুরুপের তাস তো আমার হাতে। এবার দেখি অর্জুন আমাকে কি করে ফিরিয়ে দেয়। অর্জুনকে তো এবার আমার পথে আসতেই হবে। এই বলে অহনা মনে মনে হাসে। তারপরে দেখা যাবে অর্জুন সকালবেলায় পেপার পড়ছে। তখন গঙ্গা ভাবে, না, পিয়ালি দিদি মনে হচ্ছে পুজো দিচ্ছে, আমি বরং স্যারের জন্য চাটা বানিয়ে দেই। এই বলে চা বানাতে থাকে। ওইদিকে অহনা মনে মনে ভাবে, না, গঙ্গা নয়, আমি অর্জুনকে কফি বানিয়ে দেব। তারপরেই গঙ্গা চা নিয়ে আসলেই তখন অহনাও কফি নিয়ে হাজির হয়। তখন গঙ্গা অহনার দিকে তাকিয়ে থাকে। এদিকে অর্জুন দুইজনের চায়ের কাপ আর কফির মগ দেখেই তাকিয়ে থাকে, কি করবে বুঝতে পারে না। তখন অর্জুন গঙ্গার চায়ের কাপটাই হাতে নিয়ে নেয়। তারপরে চাটা খেতে থাকে। যা দেখে অহনা একদম ভালোভাবে জব্দ হয় আর বলে, এ কি অর্জুন, তুমি আমাকে জব্দ করবে বলেই গঙ্গার হাত থেকে চাটা নিয়ে নিলে, তাই তো? তুমি কফিটা খেলে না? তখন সবাই মিলে সেখানে চলে আসে। ওইদিকে অর্জুন কিছুই বলে না। তখনই অহনা বলে, শোনো অর্জুন, তোমাকে আজকে একটা ডিসিশন নিতেই হবে। তুমি কি করবে? তখন অর্জুন বলে, ডিসিশন মানে? কিসের ডিসিশন? তখন অহনা বলে, হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো, না তুমি গঙ্গাকে ভালোবাসো? এটার একটা বিহিত আজকে করতেই হবে। তুমি কি আমার সঙ্গে থাকতে চাও, নাকি গঙ্গার সঙ্গে থাকতে চাও? তখন অর্জুন বলে, মানে এসব কি কথা অহনা? তুমি এসব কথা কেন বলছো? তখন অহনা বলে, হ্যাঁ, একটা মানুষ তো আর দুজনকে একসঙ্গে ভালোবাসতে পারে না। আর তাছাড়া পুরনো জন তো পুরনো হয়ে গেছে। নতুন জন রেখেই পুরনো জনকে কেই বা মনে রাখে। সে অর্জুনের মায়ের চিঠিতে লেখা কথাগুলি বলতে থাকে। ওইদিকে তখনই অর্জুনের মা বলে, হ্যাঁ অর্জুন, অহনার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তো জানতে হবে। তখন শালমণি বলে, দেখো অর্জুন, আমরা মানছি অহনা ভুল করেছে, কিন্তু সেই ভুলটা তো বুঝতেও পেরেছে, ক্ষমাও চেয়েছে। তাই তোমার কিন্তু এবার সবটা মিটিয়ে নেওয়া উচিত। তুমি কি গঙ্গার সঙ্গে থাকবে, না অর্জুনের এবং অহনার সঙ্গে? তোমাকে এবার এটা ঠিক করতে হবে। তখনই অর্জুনের মা বলে, তাছাড়া গঙ্গার সঙ্গে তোমার তো কোনো সম্পর্ক নেই। একটা বস্তির মেয়ে এই বাড়িতে একটা অধিকারের জায়গায় রয়ে গেছে। তখনই অর্জুন বলে, শোনো, আমি না কোনো রকম কোনো বিহিত করতে চাই না। আর শোনো অহনা, তোমাকে বারবার আমি কি বোঝাই বলো তো? কি বলতে চাইছি তোমাকে আমি? তুমি তো কখনোই কোনো কিছু বোঝার চেষ্টা করো না। শোনো, তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়, কারণ আমার সময় লাগবে। তখন অহনা বলে, কেন সম্ভব নয় অর্জুন? শুধুমাত্র গঙ্গার জন্য। আমি কিন্তু ক্ষমা চেয়েছি বারবার করে, তুমি আমাকে ক্ষমা করনি। আর গঙ্গা আমার খাবারে যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিল, তখন তো কোনো কিছু হলো না। তুমি তো কোনো রকম কোনো প্রতিবাদই করলে না, আর ওকে কোনো শাস্তিও দিলে না, কিন্তু বারবার করে আমাকে তুমি শাস্তি দিয়েছো। তখনই অর্জুন প্রচন্ড রেগে যায় আর বলে, দেখো অহনা, আমার না জাস্ট ভালো লাগছে না। আমার ইচ্ছে করছে সব কিছু থেকে আমি বেরিয়ে যাই। তুমি অবুঝের মতো সব সময় কাণ্ড করো। গঙ্গার সঙ্গে আবার বিয়েটা হয়ে গেছে অহনা, সেটা তোমাকে মানতে হবে। আর তাছাড়া গঙ্গার একটা গতি আমি না করা পর্যন্ত কিছুই করতে পারবো না। তখনই অর্জুনের মা বলে, তার মানে তুমি তো ভালো করে বুঝিয়ে দিতে পারো যে তুমি অহনাকে চাও, না তুমি গঙ্গাকে চাও? তখন অর্জুন বলে, আমি কি বোঝাবো বলো তো? বারবার করে আমি অহনাকে বুঝিয়েছি, কিন্তু অহনা কিছুতেই কিছু বুঝতে চায়নি। তখনই অহনা কান্নার নাটক করে আর বলে, আমি কি বুঝবো? তুমি সব সময় গঙ্গার গঙ্গার হয়ে কথা বলো, গঙ্গার পক্ষ নাও। তাহলে আমি কেন মাথা গরম করবো না বলো তো অর্জুন?
তখন অর্জুন বলে, আমি যখন বিপদে পড়েছিলাম তখন তুমি আমার পাশে ছিলে না অহনা, তখন আমার পাশে ছিল গঙ্গা। আর তোমরা কি শুরু করে দিয়েছো? গঙ্গা আমার অনেক উপকার করেছে, সেটা তো আমি বলতে পারি না, সেটা আমি অস্বীকারও করতে পারি না। তাই গঙ্গার সঙ্গে যেহেতু লিগালি আমার বিয়েটা হয়েছে, গঙ্গা আমার ওয়াইফ। আর তাছাড়া তোমাকে আমি বারবার বলেছি যে একটু সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু না, তোমার তো যখন তখন সবকিছু চাই, যখন তখন তো আর সবকিছু হয়ে যায় না। আমার বিপদের সময় তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? তখন গঙ্গা তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে অর্জুন সবার সামনে চিৎকার করে করে বলতে থাকে যে এখানে গঙ্গার কাছে আমি ঋণী, তাই গঙ্গাকে চাইলে আমি ছেড়ে দিতে পারবো না। গঙ্গার ভবিষ্যৎ আমি সেট না করে দিয়ে কিছুতেই আমি গঙ্গাকে অস্বীকার করতে পারবো না। আর এই সব কিছু থেকে বেরোতে গেলে আমার একটু সময় লাগবে। ওইদিকে পিয়ালি গঙ্গার পাশে এসে দাঁড়ায়। তখন অর্জুন বলে, শোনো অহনা, তোমার মতো টক্সিক মানুষকে আমি এসব বোঝাতে চাই না। তোমরা কোনোদিনও আমার কোনো কিছু বুঝতে চাওনি। আর বৌমনি, তুমিও না সব সময় অহনার পক্ষ নিয়েছো, কিন্তু তোমরা কি একবার আমার ব্যাপারটা বুঝতে চেয়েছো? তখন গঙ্গা মনে মনে বলে, ও উপকারের পরিবর্তে উপকার, তাই তো স্যার এটাই মনে করে। তখন অহনা বলে, তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? তারপরে অর্জুন সেখান থেকে সরে দাঁড়ায় আর তখন কিছুই বলে না। তারপরে অহনা মনে মনে বলে, এবার অর্জুনের মায়ের কথাগুলোই অর্জুনের সামনে বলতে হবে। তখন অহনা বলে, হ্যাঁ, তুমি তো আর এরকম না, এরকম মানুষ আছে নাকি যে সব দোষগুণ ভুলে গিয়ে পুরোনো মানুষকে নিয়ে সবকিছু নিয়ে বাঁচবে? তখন অর্জুন চমকে যায়। তারপর দেখা যাবে শালমণি অহনাকে বলে, আচ্ছা অহনা, এতে তো প্রমাণ হয়ে গেল যে অর্জুন শুধুমাত্র তোমাকে ভালোবাসে। তখন শালমণি অর্জুনকে গিয়ে বলে, অর্জুন, তুমি তো আগে ডিনারে যেতে, তাই না? তুমি আজকে ডিনারে নিয়ে যাও না অহনাকে, তারপরে নিয়ে তোমরা সময় কাটাও, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে তুমি অহনাকেই ভালোবাসো। অহনাও বুঝতে পারবে যে তুমি শুধু ওকেই ভালোবাসো। তখন অহনা বলে, আসলে শালু, সেটা তো আর হবে না, তাই না? আগে আমি আর অর্জুন কত সুন্দর সময় কাটাতাম। প্রতি ছুটির দিনে আমরা রাতে ডিনারে যেতাম, কত সুন্দর সময় কাটাতাম। কিন্তু সেই সময়গুলো কি আর আছে? সেই সময়গুলো তো আর নেই। আর তাছাড়া পুরনো জনকে কেই বা মনে রাখে? অর্জুনকে বারবার করেই অর্জুনের মায়ের চিঠির মতো করে খোঁচা দিতে থাকে। তখন অর্জুন মনে মনে বলে, অহনা তো চিঠির ব্যাপারে কিছুই জানে না, তাহলে বারবার করে মায়ের বলা কথাগুলি বলছে কি করে? তারপরেই দেখা যাবে গঙ্গা মনে মনে বলে, এই অহনা ম্যাডাম তো দেখছি একদম আটঘাট বেঁধে নেমেছে। তখন অর্জুন বলে, দেখো অহনা, তুমি না এসব কথাগুলো বলো না, সবকিছুর জন্য একটা সময় দরকার হয়। আর প্লিজ আমাকে সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তুমি গঙ্গাকে নিয়ে একদম ভেবো না। তুমি গঙ্গাকে নিয়ে সব সময় গঙ্গার সঙ্গে যা যা করেছো, তারপরেও কি তুমি মনে করো যে গঙ্গা তোমার সঙ্গে ভালো করবে? তখন অহনা বলে, না, সব দোষ তো আমার, ঠিকই তো আছে, আমি সব থেকে আসল দোষী। তারপরে অহনা শালমণিকে বলে, বুঝতে পেরেছো? তোমার দেওর তো আর এখন আমাকে নিয়ে ডিনারে যাবে না। তখন শালমণি বলে, আচ্ছা ঠিক আছে অর্জুন, তুমি না হয় আজকে অহনাকে নিয়ে ডিনারে যাও, তাহলে তো সবকিছু প্রমাণ হয়ে যাবে যে তুমি শুধুমাত্র অহনাকেই ভালোবাসো। তখন অর্জুন বলে, ঠিক আছে, আমি বরং কাজ শেষ করেই সন্ধ্যাবেলা এসেই অহনাকে নিয়ে যাব, অহনাকে রেডি হয়ে থাকতে বলবে। এই বলেই সেখান থেকে অর্জুন চলে গেলেই শালমণি আর অহনা ভীষণ খুশি হয়ে যায়। তখন শালমণি অহনাকে বলে, আচ্ছা অহনা, কি পড়বে ঠিক করবে তো? চলো, আমি বরং বেছে দিচ্ছি। এই বলে সেখান থেকে চলে যায় সবাই। তারপরেই বড়মা গঙ্গাকে বলে, গঙ্গারে, তুই এই নিয়ে মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে দেখবি। তখন পিয়ালি বলে, হ্যাঁ গঙ্গা, আমি জানি তোর বুকের মধ্যে কি হচ্ছে, তবে দেখবি দাদা ভাই তোর পক্ষে আছে, তুই চিন্তা করিস না। এই বলেই সেখান থেকে পিয়ালিও চলে যায়। তারপর বড়দা বলে, আমি জানি গঙ্গা, তোমার খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, অর্জুনের না এতে কোনো দোষ নেই। অর্জুন যে একটা শর্তে বাধা আছে, সেজন্যই অর্জুন অহনাকে ছেড়ে তোমাকে ভালোবাসতে পারবে না। তখনই বড়দা সবটা খুলে বলে, অর্জুনের মায়ের চিঠির কথা বলে। আর বলে, আমার মেজো কাকি, মানে অর্জুনের আসল মা, সে একটা চিঠি দিয়ে গেছিল অর্জুনকে। অর্জুন সে চিঠিটা পড়ার পর থেকেই সেখানে লেখা ছিল যে একজনকে যেন মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবাসা হয়। তখনই কথাগুলো শুনে গঙ্গার মনে পড়ে যায় যে অহনা তো এরকম ভাবে কথা বলেছে। তখন গঙ্গা বলে, আচ্ছা বড়দা, আমার মনে হচ্ছে অহনা ম্যাডাম ঠিক এরকম কথাগুলোই বললো না স্যারকে? তখন বড়দা বলে, হ্যাঁ তাই তো। তখন গঙ্গা বলে, অহনা ম্যাডামের তো ওই চিঠিগুলোর কথা জানার কথা নয়, তাহলে অহনা ম্যাডাম ঠিক একই কথা কি করে বলল? আমার তো মনে হচ্ছে অহনা ম্যাডাম ওই চিঠির ব্যাপারে জানতে পেরেছে, আর চিঠিটা নিশ্চয়ই হাতিয়ে নিয়েছে। সেই জন্যই স্যারকে সেই কথাগুলো বলে বলে ব্ল্যাকমেল করছিল।
আমি না কিছুতেই স্যারকে আজকে বেরোতে দেব না। তখন বরদা বলে, "কি করবে তুমি গঙ্গা?" তখন গঙ্গা বলে, "আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। এই প্ল্যানে বরদা আপনিও আছেন। আমাকে হেল্প করবেন তো?" তখনই বরদা বলে, "হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমার ভাইকে ওই অহনার হাত থেকে বাঁচাতে হলেই তুমি যা বলবে আমি সবকিছু করব। আর ওই শালুটাও না এই অহনা, অহনা করে অনেক নাচানাচি করছে। সেজন্য আমি চাই অহনার হাত থেকে আমার ভাইকে যেন বাঁচাতে পারি।" তখন গঙ্গা বলে, "ঠিক আছে। তাহলে সেই প্ল্যান অনুযায়ী আমরা এবার কাজ করব। এবার দেখি আমার মনে হচ্ছে যে অহনা ম্যাডাম কোনো একটা প্ল্যান করেছিল স্যারকে নিয়ে গিয়ে। তখন সেটা ভেস্তে দিতেই হবে।" ওইদিকে অহনা বলে, "কি ব্যাপার? গঙ্গাকে দেখছি না। গঙ্গা কোথায় চলে গেল?" তারপর গঙ্গাকে দেখে অহনা বলে, "কি ব্যাপার গঙ্গা? মুখটা একদম চুপসে গেছে মনে হচ্ছে। আজকে সন্ধ্যাবেলায় তো অর্জুন আমাকে নিয়ে খেতে বেরোবে। তুমি তো আর আটকাতে পারবে না। তোমাকে নিয়ে তো আর যাবে না। তুমি হলে বস্তির মেয়ে।" তখন গঙ্গা প্রচন্ড রেগে যায় অহনার উপর। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।